2026-এর 23রা মে ওই একটা দিনে ভারতের প্রায় 22 লক্ষ স্টুডেন্ট বসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষা বা নিট এক্সামে। সবার কাছে স্বপ্ন একটাই, ডাক্তার হওয়ার। বছরের পর বছরের প্রিপারেশান, হাজারটা স্বপ্ন, আনলিমিটেড স্যাক্রিফাইস, সব কিছুর হিসেব হবে ওই একটা দিনের এক্সামে। এক্সাম শেষ হলো, কিন্তু কিছুদিনের মধ্যেই একটা খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তে লাগলো যে কোয়েশ্চেন পেপার নাকি পরীক্ষার আগেই লিক হয়ে গিয়েছিল। ভাবুন একবার। তারপর শুরু হলো ইনভেস্টিগেশন, একটার পর একটা অ্যারেস্ট, সিবিআই তদন্ত, আর মাত্র 9 দিনের মাথায় পুরো এক্সামটাকেই বাতিল করে দেওয়া হলো। আবার নতুন করে এক্সাম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, আর ইতিমধ্যে দেশের শিক্ষামন্ত্রীও পদত্যাগ করে বসলেন। এত বড় একটা ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই আমাদের মনে হতে পারে, যাক, ল্যাটা চুগলো, অপরাধীরা ধরা পড়েছে, নতুন করে এক্সাম হয়েছে, অর্থাৎ কেস ক্লোজড, প্রবলেম সলভ। কিন্তু একটুখানি দাঁড়ান, আপনার কি সত্যি করেই মনে হয় প্রবলেম পুরোপুরি সলভ হয়ে গেল? এরপর কি আর একটাও কোয়েশ্চেন পেপার লিক হবে না? আজকের ভিডিওটা কোনো পলিটিক্যাল ডিবেট নয়, এটা কোয়েশ্চেন লিক নিয়ে কোনো নিউজ আপডেটও নয়, বরঞ্চ আজকের ভিডিওটা আমি এই কোয়েশ্চেন লিকের এমন একটা অ্যাঙ্গেল আপনাদের সামনে তুলে ধরবো যেটা নিয়ে কোনো আলোচনাও হয় না বা যেটা নিয়ে কোনো আন্দোলনও হয় না, এবং যেটা শোনার পর আপনার এই পেপার লিকের সিনারিওটাকেই একটা নতুন চোখে দেখতে পারবেন। কারণ এই প্রবলেমের উত্তরটা শুধুমাত্র একটা প্রিন্টিং প্রেসে বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা শুধুমাত্র একটা ক্রিমিনালের মাথার মধ্যেই থাকে না, এর একটা বড় পার্ট লুকিয়ে থাকে আমাদের সোসাইটিতে, আমাদের মেন্টালিটিতে এবং আমাদের সাইকোলজিতেও। আচ্ছা বলুন তো, একটা কোয়েশ্চেন পেপার লিক হওয়া কি একটা হোয়াটসঅ্যাপে একটা পিকচার পাঠানোর মতো এতটা ইজি ব্যাপার? একদমই না। একটা সিকিউর প্রেসে কোয়েশ্চেন পেপার প্রিন্ট হয়, তারপর সেটাকে সিল করা খামে নিয়ে যাওয়া হয় এবং নির্দিষ্ট টাইমের আগে সেটাকে ওপেন পর্যন্ত করা হয় না। তাই এত সিকিউরিটি থাকা সত্ত্বেও প্রত্যেক বছর এই একই ঘটনা বারবার ঘটছে কিভাবে? সাধারণত এটা একজন বা দুজন অসৎ মানুষের কাজ নয়, এর পেছনে কাজ করছে একটা পুরো নেটওয়ার্ক। কেউ ইনফরমেশন লিক করছে, কেউ সেটাকে পৌঁছে দিচ্ছে, কেউ ক্লায়েন্ট খুঁজে আনছে, কেউ মানি কালেক্ট করছে, অর্থাৎ একটা ফুল ফ্লেজেড বিজনেস। শুনলে অবাক লাগতে পারে, একটা মেডিকেল বা একটা গভর্নমেন্ট জবের কোয়েশ্চেন পেপারের জন্য কয়েক কোটি টাকা পর্যন্ত ডিল হতে পারে। একটা কোয়েশ্চেন পেপারের জন্য এত টাকা ভাবা যায়? আইন আছে, সিকিউরিটি আছে, ইনভেস্টিগেশন হয়, অপরাধীরা জেলেও যায়, তারপরেও প্রত্যেক বছর সেম নিউজটা বারবার ফিরে আসে কেন? তার কারণ হচ্ছে যে কোনো বিজনেসের একটা সিম্পল ফান্ডা আছে, ডিমান্ড থাকলে সাপ্লাই আসবেই। আজ একজন ধরা পড়বে, কাল আরেকজন তার জায়গা নেবে। অর্থাৎ আসল সমস্যা শুধু সাপ্লাই নয়, আসল সমস্যাটা ডিমান্ডেও। একটু সহজভাবে বোঝা যাক, ধরুন কাল থেকে একজন স্টুডেন্টও আর এই কোয়েশ্চেন পেপার কেনার ব্যাপারে রাজি হলো না, বা একটা ফ্যামিলিও এই মার্কেটে টাকা ঢালার জন্য রাজি হলো না, তাহলে পৃথিবীর সবথেকে বড় পেপার লিক নেটওয়ার্কও কি একদিনের জন্যও সার্ভাইভ করতে পারবে? একদমই না। তাহলে এবার বুঝতে পারছেন যে সমস্যাটা শুধুমাত্র একটা প্রশ্নে নয়, যে প্রশ্নটা কিভাবে লিক হলো, পেপার কিভাবে লিক হলো, তার সাথে একটা খুব বড় প্রশ্ন এটাও যে আমাদের সাধারণ মানুষের মনের মধ্যে এই ডিমান্ডটা তৈরি হয় কিভাবে, বা কোন পরিস্থিতিতে পড়ে একজন স্টুডেন্ট বা তার ফ্যামিলি এত বড় একটা রিস্ক নিতে রাজি হয়ে যায়। এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের মাইন্ডসেটে। একটা কথা মাথায় রাখবেন, মানুষ তখনই বড় রিস্ক নেয় যখন সে মনে করে রিস্ক না নেওয়াটাই সবচেয়ে বড় রিস্ক। ধরুন কেউ আপনাকে এসে বলল, আমাকে 50 লাখ টাকা দিন, আমি কালকের কোয়েশ্চেন পেপার আপনাকে এনে দেবো। আপনি কি রাজি হবেন? মোস্ট প্রবাবলি না, কারণ আপনার কাছে এটা একটা পরিষ্কার আনফেয়ার বা এটা একটা পরিষ্কার ক্রাইম। কিন্তু একই অফার অন্য একজন স্টুডেন্ট বা তার পেরেন্টসদের কাছে এতটা অ্যাট্রাকটিভ মনে হয় কেন? তারা কি বাই বার্থ অসৎ, নাকি তারা এমন একটা ট্র্যাপে পড়ে যেখানে তাদের মনে হয় এটাই হয়তো তাদের বাঁচার একমাত্র উপায়? হ্যাঁ, কিছু মানুষ অবশ্যই সবসময় শর্টকাট খোঁজে, এটাকে ডিনাই করার জায়গা নেই, কিন্তু সেই কিছু মানুষকে দিয়ে কোটি কোটি টাকার এত বড় মার্কেট ক্রিয়েট করা কি সম্ভব? কখনোই না। এত বড় মার্কেট তখনই ক্রিয়েট হয় যখন সাধারণ সৎ মানুষের মনের মধ্যেও এক ধরনের ফিয়ার বা একটা হেল্পলেসনেস জন্ম নেয়। এই ফিয়ারটা কতটা ডেঞ্জারাস হতে পারে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। এক্সামটা ক্যান্সেল হওয়ার এবং নতুন করে এক্সাম নেওয়ার মাঝখানের সময়টাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্টুডেন্টসদের তাদের লাইফ নিয়ে চরম সিদ্ধান্ত নেওয়ার মর্মান্তিক নিউজ আমাদের সামনে এসেছে। এগুলো শুধুমাত্র একটা নিউজ নয়, এগুলো প্রমাণ করে যে কিছু কিছু মানুষের কাছে ওই এক্সামটা এমন একটা এক্সট্রিম স্টেজে পৌঁছে যায় যখন তারা সত্যিই মনে করে তাদের কাছে আর অন্য কোনো রাস্তাই নেই। এবার একটু তাহলে ভাবুন, একটা এক্সাম যখন একটা মানুষকে তার লাইফকে নিয়ে সবথেকে মারাত্মক সিদ্ধান্তটা নিতে বাধ্য করতে পারে, তাহলে সেই একই ফিয়ার, একই মেন্টাল স্ট্রেস একটা অন্য মানুষকে ভুল পথে পরিচালিত করতেও কি বাধ্য করতে পারে না? একজন স্টুডেন্ট বা একজন ফ্যামিলির কাছে 24 ঘন্টা যখন তার মনের মধ্যে এটাই চলতে থাকে, এই এক্সাম ক্র্যাক করতে না পারা মানে ফিউচার পুরো স্পয়েল, তাদের কাছে কোনটা ঠিক আর কোনটা ভুল এই ক্যালকুলেশনটা করার মতো মেন্টাল স্টেবিলিটিও তাদের মধ্যে আর থাকে না। কিন্তু একটা কোয়েশ্চেন এরপরও থেকেই যায়, এই ফিয়ারটা আসছে কোথা থেকে? কেন একটা এক্সাম একটা মানুষের কাছে লাইফ অ্যান্ড ডেথ ইস্যু হয়ে দাঁড়ায়?
যে কোনো বাচ্চার কথা একবার কল্পনা করুন, তাকে যদি জিজ্ঞাসা করা হয় বড় হয়ে কি হবি, মোস্ট অফ দ্য টাইম তার অ্যান্সার হবে হয় ডাক্তার, নাহলে ইঞ্জিনিয়ার, নাহলে টিচার। ব্যাস এই 2-3টে অপশনের মধ্যেই তার পুরো লাইফের ড্রিমটা কিন্তু আটকে থাকে। অথচ সত্যি করে বলুন তো, আমাদের সাকসেসফুল হওয়ার অপশন কি এত কম? একদমই না। রিসার্চ আছে, সফটওয়্যার আছে, বিজনেস আছে, কন্টেন্ট ক্রিয়েশন আছে, ডিজাইন আছে, জার্নালিজম আছে, স্পোর্টস আছে, এছাড়া অজস্র কেরিয়ার অপশন আছে যেখান থেকে মানুষ অসাধারণ গ্রোথ পাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? আসল সমস্যাটা ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা টিচার হওয়াতে নয়। প্রবলেম তখনই শুরু হয় যখন আমরা ব্লাইন্ডলি এটাকে বিলিভ করতে শুরু করি যে আমাদের সাকসেসফুল হওয়ার রাস্তা শুধুমাত্র ওইগুলোই। বা তারপর কি হয়? তারপর সেম টার্গেটের পেছনে লক্ষ লক্ষ মানুষ দৌড়তে শুরু করে, কিন্তু সিট তো লিমিটেড। তার ফলে শুধু কম্পিটিশন বাড়ে না, তার সাথে প্যারালালি বাড়তে শুরু করে মেন্টাল স্ট্রেস। একটা সিটের পেছনে হাজার হাজার ক্যান্ডিডেট, একটা ভালো র্যাঙ্কের পেছনে বছরের পর বছর পরিশ্রম। এর ফলে গ্র্যাজুয়ালি একটা বিলিভ মনের মধ্যে তৈরি হতে থাকে যে এই এক্সামে ফেল মানে আমি আমার লাইফেও ফেল। একবার ভাবুন তো, একটা এক্সামের স্কোর কার্ড কিভাবে একটা মানুষের গোটা লাইফের ভ্যালু ডিসাইড করতে পারে? এটা আমাদের বিশ্বাস করালো কে? এবং কবে থেকে আমরা এটা মানতে শুরু করলাম যে একটা রিপোর্ট কার্ড ঠিক করে দেবে আমরা আমাদের লাইফে উইনার নাকি লুজার? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের রুমের ভেতরে, আমাদের ড্রয়িং রুমে। ধরুন একটা এক্সামে একটা বাচ্চা 95% মার্কস পেলো, পুরো বাড়ি হ্যাপি, রিলেটিভদের ফোন কল, মিষ্টি ডিস্ট্রিবিউশন, পুরো বাড়িতে একটা সেলিব্রেশন মোড। কিন্তু ধরুন সেই বাচ্চাই পরের বছর 80% মার্কস পেলো। সব বাড়িতে না হলেও ম্যাক্সিমাম বাড়িতে পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে যায়। তখন শুরু হয় কোয়েশ্চেনিং যে এটা কেন হলো, তুমি কি ভালো করে মন দিয়ে পড়াশোনা করোনি? এইভাবে চলতে থাকলে ফিউচারে কি হবে? অধিকাংশ টাইমে এই কথাগুলোর পেছনে থাকে কিন্তু আলটিমেট কেয়ার। কারণ কোনো পেরেন্টসই তার বাচ্চার ক্ষতি চান না। কেয়ারটা সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে এই কথাগুলোই যখন একটা বাচ্চার সাবকনসিয়াসে এটা ফিড করে দেয় যে তোমার রেজাল্ট যত ভালো হবে তোমার ভ্যালুও তত বেশি। ধীরে ধীরে সে একটা ভুল মাইন্ডসেট তৈরি করে ফেলে। তার কাছে ভালো রেজাল্ট করা মানে আই অ্যাম গুড, আর খারাপ রেজাল্ট মানে আমি সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করলাম। আর একবার এই থট প্রসেস যখন একবার মাথার ভেতর সেট হয়ে যায়, তখন তার কাছে একটা এক্সাম আর শুধুমাত্র একটা এক্সাম থাকে না, তখন একটা এক্সামই হয়ে ওঠে তার সেলফ ওয়ার্থ প্রমাণ করার একটা ব্যাটেল। দেখুন, ঘরের বাইরে গেলেও সেম প্রেশার। ধরুন একটা আত্মীয়র বাড়িতে গেলেন, সেখানে কোনো আত্মীয়র সাথে দেখা হলে প্রথম প্রশ্নটাই কিরে রেজাল্ট কেমন হলো, বা তারপরই এই পাশের বাড়ির ছেলেটা তো মেডিকেলে চান্স পেয়ে গেল, তোর কি খবর? দেখুন এই কথাগুলো, এই প্রশ্নগুলো যারা করেন তাদের ইন্টেনশন হয়তো সবসময় খারাপ নয়, কিন্তু এই প্রশ্নগুলো অজান্তেই একটা কম্প্যারিজন শুরু করে দেয়। এগুলো আপনার স্কোর কার্ডের সাথে অন্য কারো শুধু স্কোর নয়, আপনার পার্সোনাল ভ্যালুকেও যেন জাজ করা শুরু হয়ে যায়। এইভাবেই আস্তে আস্তে একজন ফ্রেন্ড হয়ে যায় রাইভাল। তখন অন্য কারুর সাকসেসে খুশি হওয়ার বদলে বরং এটা মনে হতে থাকে যে আমি পিছিয়ে পড়ছি না তো। আর এভাবেই একটা ডেঞ্জারাস বিলিফ মাথার মধ্যে তৈরি হয়ে যায় যে অ্যাজ এ পার্সন আমি কে সেটা খুব একটা ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমি অন্যের থেকে এগিয়ে আছি কিনা। এবার প্র্যাকটিক্যালি ভাবুন, 22 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে সবাই তো আর টপার হতে পারবে না, কিন্তু আমাদের সোসাইটি যদি বারবার এটা শেখায় যে শুধু যারা টপার বা উইনাররাই ট্রুলি সাকসেসফুল, তাহলে বাকিরা নিজেদের নিয়ে কী ভাববে? আর এখানেই আসে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্সটা। ধরুন কেউ যখন বলে আমি ডাক্তার হতে চাই, এটা একটা গোল, কিন্তু বছরের পর বছর যখন সে এই একটা মাইন্ডসেট নিয়েই বাঁচতে শুরু করে, তখন একটা সময় পর সেটা ভাবতে শুরু করে আমি ফিউচারের ডাক্তার। এই দুটো কথাই শুনতে সেম মনে হলেও এদের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। ধরুন আমি ডাক্তার হতে চাই, এটা একটা গোল, আর আমি ফিউচারের ডাক্তার এটা হচ্ছে একটা আইডেন্টিটি। তাই যখন গোল মিস হয় তখন সেটা আবার নতুন করে ট্রাই করা যায় বা গোলটাকে চেঞ্জ করা যায়, কিন্তু যখন আইডেন্টিটি ক্র্যাশ হয় তখন সেই কষ্টটা কিন্তু মারাত্মক ডিপ হয়। ঠিক তখনই একটা এক্সামকে আর শুধু কোনো অপরচুনিটি মনে হয় না, তখন মনে হয় এই একটা এক্সামই ঠিক করে দেবে আমার কোনো ভ্যালু আছে কিনা। আর এই মাইন্ডসেটে যখন একবার কেউ পৌঁছে যায় এবং তার কাছে যখন এসে কেউ বলে যে একটা শর্টকাট আছে, তখন তার কাছে সেই অফারটা আর ইললিগাল অফার বলে মনে হয় না। তার কাছে মনে হয় কোনো ডুবন্ত মানুষের কাছে কেউ লাইফ জ্যাকেট অফার করছে। তবে আমি এখানে কোনো ক্রাইমকে জাস্টিফাই করছি না, অন্যায় সবসময় অন্যায়, কিন্তু শুধুমাত্র ক্রাইমটাকে দেখলে তার পেছনের পিকচারটা বোঝা যায় না। এই ডিসিশনের পেছনের সাইকোলজিটাও কিন্তু আমাদের বোঝার প্রয়োজন আছে। কারণ কোয়েশ্চেন লিকের মার্কেটটা কোনো প্রিন্টিং প্রেসে কিন্তু তৈরি হয় না, বরং এটা তৈরি হয় মানুষের ওই ইনসিকিউর মাইন্ডসেটের ভেতরেই। এবার একটু বিগ পিকচারটা দেখা যাক। ধরুন একজন স্টুডেন্ট বিগত 2 বছর ধরে এক্সট্রিম হার্ডওয়ার্ক করলো, সে দিন রাত এক করে প্রিপারেশান নিল, কিন্তু এক্সামের দিন হঠাৎ করে তার শরীরটা খারাপ হয়ে গেল, বা সে এমন একটা অ্যাংজাইটিতে ভুগতে শুরু করলো যে তার নর্মাল পারফরমেন্সটাও করতে পারলো না। তাহলে তার মানে কি তার 2 বছরের হার্ডওয়ার্কটা এক নিমেষে ভ্যানিশ হয়ে গেল? প্র্যাকটিক্যালি নয়, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে ম্যাক্সিমাম টাইম একটা মানুষের হার্ডওয়ার্ককে জাজ করা হয় মাত্র 3 ঘন্টার একটা এক্সাম দিয়ে। তবে এই এক্সাম নেওয়াটা সমস্যা নয়, আসল
সমস্যাটা হয় তখন যখন একটা এক্সামকে এমনভাবে প্রেজেন্ট করা হয় যেন ওটাই আমাদের লাইফের লাস্ট ডোর। লাখ লাখ ক্যান্ডিডেট, লিমিটেড সিট, তার সাথে একটা বিলিভ এবারে পারতেই হবে, নাও অর নেভার। এই ট্র্যাপটাই মেন্টাল প্রেশারকে মাল্টিপ্লাই করতে শুরু করে দেয়। আর প্রেশার যত বাড়বে তত শর্টকাটের টেম্পটেশনটাও বাড়তে শুরু করে। আর যখন একটা মানুষ ট্রুলি বিলিভ করতে শুরু করে যে এছাড়া আমার কাছে আর অন্য কোনো ওয়ে নেই, তখন সে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা সে সাধারণ অবস্থায় সে স্বপ্নেও ভাবতে পারে না। এবার শুরু থেকে শেষ পর্যন্ত ডটগুলোকে একটু কানেক্ট করা যাক। কোয়েশ্চেন লিকের নিউজ বারবার ফিরে আসে কারণ এটা শুধুমাত্র একটা ক্রাইম নয়, এটা হচ্ছে একটা বিজনেস মার্কেট। আর যে কোনো মার্কেট রান করার একটা সিম্পল নিয়ম হচ্ছে ডিমান্ড। কিন্তু এই ডিমান্ড আসে কোথা থেকে? শুধু কি কয়েকজন অসৎ মানুষের জন্য এটা তৈরি হয়? না, বরঞ্চ এটা তৈরি হয় আমাদের সোসাইটি যখন বারবার এটা আমাদের শেখাতে থাকে যে তোমার রেজাল্টই হচ্ছে তোমার সেলফ ওয়ার্থ। বা একটা ফ্যামিলি যখন অজান্তেই তার সন্তানের সাকসেসকে তার আইডেন্টিটির সাথে ট্যাগ করে ফেলে, বা চারপাশের মানুষজন যখন একটা টক্সিক কম্প্যারিজনে সবসময় ব্যস্ত থাকে, বা একটা সিঙ্গেল টেস্টকে লাইফের আলটিমেট জাজমেন্ট বলে মনে হয়। এই সব কিছু একসঙ্গে মিলে মনের ভেতর একটা ফিয়ার ক্রিয়েট করে যে এই এক্সামে না পারলে আই অ্যাম ফিনিশড। আর যখন একজন মানুষ এটাকে স্ট্রংলি বিলিভ করতে শুরু করে দেয়, তখন তার কাছে ওই কোয়েশ্চেন পেপার কেনাটা আর কোনো চিটিং বলে মনে হয় না, বরং তার কাছে এটা মনে হয় তার সার্ভাইভ করার একমাত্র উপায়। এবার আপনি নিজের কাছেই একটা কোয়েশ্চেন করুন, আপনি কখনো কারুর রেজাল্ট শুনে মনে মনে তাকে জাজ করেছেন? বা নিজের অজান্তেই আপনি তাকে অন্য কারুর সাথে কি কম্পেয়ার করেছেন? সত্যি কথা বলতে কি আমরা সবাই কোনো না কোনো সময় এই কাজটা করেছি বা এখনও করি। আর এখানেই লুকিয়ে আছে সবথেকে আনকমফোর্টেবল ট্রুথটা। কারণ একটা কোয়েশ্চেন লিকের মার্কেট শুধুমাত্র একটা ক্রিমিনাল তৈরি করে না, আমাদের প্রতিদিনের থট প্রসেস, আমাদের কম্প্যারিজন হ্যাবিট এবং আমাদের সাকসেসকে দেখার ন্যারো ভিউও প্রতিদিন এই মার্কেটটাকে একটা ব্যাকআপ দিয়ে চলেছে। তাহলে একটা জিনিস অন্তত বুঝতে পারছেন যে শুধুমাত্র স্ট্রং ল বানালেই কোয়েশ্চেন লিক পুরোপুরি বন্ধ করা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই স্ট্রং আইন প্রয়োজন, বেটার সিকিউরিটি প্রয়োজন, ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশন প্রয়োজন, কুইক পানিশমেন্ট প্রয়োজন। তাছাড়া কিন্তু কোনোভাবেই পসিবল নয়। কিন্তু একটা বিষয় ভেবে দেখুন, কাল থেকে যদি কোয়েশ্চেন লিক পুরোপুরি বন্ধও হয়ে যায়, তারপরও কি এই সাইকোলজিক্যাল প্রেশারটা বন্ধ হয়ে যাবে? যে প্রেশারটা একটা মানুষকে বিলিভ করায় যে এই একটা এক্সামই তার পুরো ফিউচার ডিসাইড করবে। প্রবাবলি না, কারণ প্রবলেমের একটা পার্ট সিস্টেমে থাকলেও তার একটা বড় পার্ট লুকিয়ে থাকে আমাদের মাইন্ডসেটে। তাই চেঞ্জটা শুধুমাত্র একদিক থেকে হলে হবে না। আমাদের এডুকেশন সিস্টেমকে বুঝতে হবে একটা মানুষের মেরিট শুধুমাত্র একটা 3 ঘন্টার পরীক্ষা দিয়ে জাজ করা যায় না। আমাদের ফ্যামিলিকে বুঝতে হবে তার সন্তানের রেজাল্টের থেকেও তার মেন্টাল হেলথ অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের সোসাইটিকেও এটা অ্যাকসেপ্ট করতে হবে যে সাকসেসফুল হওয়া শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার বা টিচারের মধ্যেই লিমিটেড না। যেদিন আমরা এগুলো রিয়েলাইজ করতে শুরু করব, সেদিন শুধু এক্সাম পেপার লিক হওয়াই কমবে না, সবথেকে বড় কথা এই কোয়েশ্চেন লিকের যে ডিমান্ড, যেটা এই মার্কেটটাকে বাঁচিয়ে রাখে, সেটাও ধীরে ধীরে কমতে শুরু করবে। কারণ ক্রাইম নিজে থেকে কোনো মার্কেট তৈরি করে না, মার্কেট তৈরি করে ডিমান্ড। আর ক্রাইম শুধু সেই মার্কেটটার সুযোগটা নেয়। ভিডিওর স্টার্টিংয়ে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে শুধুমাত্র আইন বদলেই কি কোয়েশ্চেন পেপার লিক হওয়া পুরোপুরি বন্ধ করা সম্ভব? এতক্ষণে অ্যান্সারটা হয়তো আপনি নিজেই বুঝে গেছেন। আইন হয়তো অপরাধীকে আটকাতে পারে, কিন্তু মানুষের মনের মধ্যে তৈরি হওয়া ফিয়ার বা ডিমান্ড, সেটাকে কিন্তু আইন আটকাতে পারে না। আর যতদিন লাখ লাখ মানুষ এটা বিলিভ করবে যে একটা কোয়েশ্চেন পেপারই আমার ফিউচার ডিসাইড করবে, ততদিন কোয়েশ্চেন পেপার লিক না হোক, অন্য কোনোভাবে শর্টকাটের মার্কেট ঠিক রেডি হয়ে যাবে। কারণ একটা এক্সাম হয়তো একটা কলেজ ডিসাইড করতে পারে, একটা হয়তো সাময়িক একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারে, কিন্তু একজন মানুষের ভ্যালু, তার ক্যারেক্টার, তার পোটেন্সিয়াল শুধুমাত্র একটা কোয়েশ্চেন পেপার বা একটা মার্কশিট দিয়ে কোনোভাবেই মেজার করা যায় না। আর যেদিন আমরা এটা মন থেকে বিলিভ করতে শুরু করব, সেদিন শুধু এক্সাম লিকের মার্কেটটাই ডাউন হবে না, হয়তো এরকম অনেক ইয়ং লাইফসও হবে যারা একটা এক্সামের রেজাল্টকেই পুরো লাইভ ভেবে বসে আছে। যদি আজকের ভিডিওটা আপনার চিন্তা ভাবনায় একটা নতুন পার্সপেক্টিভ যোগ করতে পারে, তাহলে একটা লাইক করে কমেন্টে অবশ্যই আপনার থটটা জানান। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।